মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। এবারে আরো বড় আকারে উৎসব হচ্ছে। আপনি স্বয়ং প্রজাদের মাঝখানে গিয়ে দাঁড়াবেন। সকলেরই ধারণা কুমার রাধাকিশোরকে আপনি এবারেই তার প্রাপ্য সম্মান দেবেন। 1 বছর দেরি হলে কি এমন ক্ষতি হবে? মহারাজ, আপনি কি যুবরাজ পদ দেবার ব্যাপারে আপনার মন বদল করেছেন? না না, তেমন কথা তো বলিনি। কুমারের যোগ্যতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলছি ঘোষণাটা বিলম্বিত হোক। কাহিনীর শুরু ত্রিপুরায়। নতুন বছরের প্রথম দিনে ত্রিপুরায় এক বিশাল ভোজ পরবে রাজা আর উপজাতি প্রজায় ভেদাভেদ যায় মুছে। কেবল পাটরানী ভানুমতী দেবীর সেখানে যাওয়া নিষেধ। তবু ভানুমতী জেদ ধরেছেন সভায় যাবেন। মহারাজা বীরচন্দ্র মাণিক্য তার প্রেয়সী প্রথম রানীকে অনেক বুঝিয়েছেন, কিন্তু ফল হয়নি। আসলে এই নববর্ষের পরবে রাজনীতির এমন অনেক চাল পড়ার কথা যা বদলে দিতে পারে পার্বত্য আরণ্যক স্বাধীন রাজ্য ত্রিপুরার ভবিষ্যৎ। তাই সেখানে হাজির থাকতে চাইছেন ভানুমতী, আর বীরচন্দ্র চাইছেন সেই রাজনীতির সূক্ষ্ম খেলাকে নিজের দিকে ঘোরাতে। এই যেমন এখন কিছুটা অধৈর্য হয়ে উঠেছেন ত্রিপুরা রাজ বীরচন্দ্র মাণিক্য। আর সময় নেই রে, সময় নেই। সবাই অপেক্ষা করছে। শোন, আজ ভোজ পর্ব সেরে আমি তোর কাছেই ফিরে আসব। সারা রাত থাকব। তোর সঙ্গে অনেক কথা আছে। নতুন যে গান বেঁধেছি তাও তোকেই প্রথম শোনাব। মহারানী ভানুমতী এবার খানিকটা সরে গিয়ে গাঢ় চোখে তাকিয়ে বললেন, ঠিক ফিরে আসবেন তো আমার কাছে? ঘরে ধুনো গুগ্গুল দিয়ে রাখিস। আজ তোর শয্যায় একসঙ্গে ঘুমোবো, কথা দিলাম। 3 সত্যি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে ফিরে আসার 3 সত্যি করে মহারানীর মহল থেকে বেরিয়ে এসে কালো ও সাদা পাথরের চৌখুপ্পি করা লম্বা বারান্দা পেরিয়ে বীরচন্দ্র আরেকটি ঘরে এলেন। এখানে 2 জন ভৃত্য তাকে জুতো পরাবার জন্য প্রস্তুত হয়েছে। তারা বিভিন্ন ধরনের জুতো পরাতে লাগল। মহারাজা অপছন্দ করে মাথা নাড়তে লাগলেন। আসলে তিনি ভেতরে ভেতরে বেশ বিচলিত হয়ে পড়েছেন। আজকের দিনটি যেমন আনন্দের তেমন সংকটেরও। প্রজাদের সামনে তিনি যুবরাজের নাম ঘোষণা করবেন। মনে মনে ভাবতে থাকলেন পোড় খাওয়া রাজা বীরচন্দ্র। ভানুমতী এতে আঘাত পাবে অবশ্যই। তাছাড়া এই প্রাসাদের কিছু কিছু আত্মীয় পরিজন ও মন্ত্রণাদাতাদেরও এতে সমর্থন নেই। ভানুমতীর পক্ষে আছেন অনেকে। ভানুমতীর নিজস্ব ধন সম্পদ যথেষ্ট। বিশাল গড় ও আগরতলা পরগনা ভানুমতীর খাস তালুক। সেখানকার অনেক কর্মচারী তার বাধ্য। এরা সবাই মিলে যুবরাজের বিরুদ্ধে এখনই কোনো ষড়যন্ত্র শুরু করবে না তো? তবে একটা ব্যাপারে বীরচন্দ্রের বিশ্বাস আছে, তিনি যতদিন জীবিত আছেন ভানুমতী কোনো ক্রমেই তার বিরুদ্ধে যাবে না। এই বয়সে
আর প্রেম না থাকলেও দুজনের মধ্যে স্নেহ, মমতা, বন্ধুত্বের সম্পর্ক খুবই মজবুত। অতি অল্প বয়সে এই প্রাসাদে রানী হয়ে এসেছেন ভানুমতি। তিনি যে যোগ্যতম মহাদেবী তাতেও কোনো সন্দেহ নেই। অন্দরমহলের সকলেই তাকে সমীহ করে, কিন্তু একটা ব্যাপারে ভানুমতি তাঁর সতীন রাজেশ্বরীর কাছে হেরে গেছেন। বহুদিন পর্যন্ত ভানুমতির কোনো পুত্র সন্তান হয়নি। ধরে নিয়েছিল ভানুমতি বন্ধা, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। যে স্ত্রী স্বামীর বংশে কোনো পুত্র সন্তান উপহার দিতে পারে না, সে তো অচল পয়সার মতন পরিত্যাজ্য। সাধারণ ঘরে ঘরেই এই নিয়ম। আর রাজপরিবারে পুত্রহীন রানী তো রক্ষিতার সমতুল্য। মহারাজ বীরচন্দ্র নিতান্ত স্নেহবশতই ভানুমতিকে বাতিল করে দেননি। মহারাজ, সুসংবাদ আছে। মহারানী ভানুমতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলে মা দুজনেই সুস্থ আছেন বললেন দাইমা। আহা, কি আনন্দের খবর শোনালি দাসী। মশাই, ওকে ভালো বকশিস দিন, আর প্রাসাদের সকলের জন্য মিষ্টি মুখের বন্দোবস্ত করুন। আজ বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন আমার। আমার পাট রানী ভানুমতি মা হয়েছেন। আমার পুত্রের মুখ দেখার ব্যবস্থা করুন। মহারাজ আনন্দে অস্থির হলেন, কিন্তু শেষ পর্যন্ত ভানুমতি একটি পুত্রের জন্ম দিয়ে নারীত্বের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বটে, কিন্তু ততদিনে তো রানী রাজেশ্বরীর 3টি পুত্র জন্মে গেছে। তার ফলে উত্তরাধিকারের প্রশ্ন নিয়ে দেখা দিল বিপত্তি। যুবরাজ হবেন কে? পাটরানীর সন্তান না রাজার জ্যেষ্ঠ সন্তান? বড় জটিল এই প্রশ্ন। এই বংশে প্রাসাদ ষড়যন্ত্র লেগেই আছে। সিংহাসনের অধিকার নিয়ে মারামারি, কাটাকাটি ও আদালতের মামলা হয়েছে অনেকবার। স্বয়ং বীরচন্দ্রকেও অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। বীরচন্দ্র সিংহাসনে বসেছিলেন তার বড় ভাই ঈশান চন্দ্রের সহসা মৃত্যুর পর। তার ফলে ঈশান চন্দ্রের পুত্ররা এবং বীরচন্দ্রের অন্য ভাইরা নিজেদের দাবি জানিয়ে চক্রান্তে মেতে ওঠে। সুযোগ সন্ধানীরা উস্কানি দেয়, এমনকি চট্টগ্রামের কমিশনার বাংলার লেফটেন্যান্ট গভর্নরকে পর্যন্ত মধ্যস্থতা করতে হয়েছিল। সিংহাসন আঁকড়ে থেকে বীরচন্দ্র অন্য দাবিদারদের প্রতি নির্মম হতে বাধ্য হয়েছিলেন। পথের কাঁটা নির্মূল করতে তিনি দ্বিধা করেননি। আবার যাতে সেই রকম পারিবারিক বিদ্রোহ না ঘটে, সেই জন্য বীরচন্দ্র আগেই মনস্থির করে রাজেশ্বরীর গর্ভজাত তাঁর প্রথম সন্তান রাধা কিশোরকে তাঁর উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করেছেন। ভানুমতির প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে আমি ভানুর ছেলে সমরেন্দ্রচন্দ্রকে যৌবরাজ্য দিলে শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে তো বটেই, আদালতের বিচারেও চতুর্থ রাজকুমার সমরেন্দ্রচন্দ্রের দাবি টিকবে না। ইংরেজের আদালত জ্যেষ্ঠ সন্তানকেই মর্যাদা দেয়। তবু তো খানিকটা রীতিবিরোধী হয়ে তিনি সমরেন্দ্রচন্দ্রকে বড় ঠাকুরের পদ দিতে চাইছেন। এ রাজ্যে যুবরাজের পরেই বড় ঠাকুরের প্রাধান্য। ভানুমতি তাতেও খুশি নন, অথচ দ্বিতীয় পুত্র দেবেন্দ্রকেও বঞ্চিত করা হল।
অন্যান্য জুতাগুলি বাতিল করে বীরচন্দ্র সাধাসিধে একজোড়া খড়ম পায়ে দিলেন। তারপর সেই কক্ষ থেকে বেরিয়ে একবার চিন্তা করলেন রাজেশ্বরীর সঙ্গে দেখা করতে যাবেন কিনা। ভানুমতির চর আছে সর্বত্র, ভানুমতি ঠিক জেনে যাবেন সে কথা। থাক তাহলে। বীরচন্দ্র সঙ্গে সঙ্গে এটাও ঠিক করলেন আজ রাতে আর ভানুমতির কাছে ফিরে আসা হবে না। ঝোঁকের মাথায় কথা দিলাম ঠিকই, কিন্তু ভোজ পর্বের পর তো আজ গান বাজনার ব্যবস্থা আছে। বীণাবাদক নিসার হোসেন, রবাববাদক কাসেম আলী খাঁ, পাখোয়াজবাদক পঞ্চানন মিত্রকে খবর দেওয়া আছে। তারা আসর সাজিয়ে বসবেন। গায়ক যদুভট্ট মশাই তো রয়েছেনই। কত রাত হবে তা ঠিক নেই। ভানুমতির কাছে গেলে শুধু অভিযোগের ঘ্যানঘ্যানানি আর প্যানপ্যানানি এসব শুনতে হবে। তাতে মেজাজ নষ্ট হয় শুধু। না, ফেরা হবে না। কিন্তু ভানুমতির কাছে দিন সত্যি করা হয়ে গেল যে। মহারাজের অবশ্য তাতেও কিছু যায় আসে না, কারণ স্ত্রীলোকের কাছে প্রতিশ্রুতির কোনো দাম আছে নাকি? ওরা তো মিথ্যে প্রতিশ্রুতি শুনতেই ভালোবাসে। রণে ও রমণে মিথ্যেই বেশি শক্তিশালী। তাই তিনি ভাবলেন 2-3 দিন কেটে যাক, এর মধ্যে আর ভানুমতির কাজ ঘেঁষা হবে না। তারপর ভানুমতির নিভৃত সংসর্গে আরো কিছু মিথ্যে সোহাগ দিয়ে তাকে ভোলালেই চলবে। পারিষদরা অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মহারাজ বীরচন্দ্র আবার গুনগুন করে গান ধরলেন। কি হেরিলাম রায় কিশোরী, মরি মরি চন্দ্রকলায় কি বা শোভা। মহারাজ উৎসবে যাওয়ার আগে পারিষদদের মাঝে গিয়ে বসলেন। বীরচন্দ্রের এক পাশে হুঁকো বরাদর, অন্য পাশে সুসজ্জিত ও সশস্ত্র কর্নেল সুখদেব ঠাকুর, পেছনে 9 জন পারিষদ। বিভিন্ন উপলক্ষে এই পারিষদদের মুখ বদল হয়। মহারাজ তার মর্জি মতন এক এক সময় এক একটি দল বেছে নেন। যারা কাছাকাছি জড়ো হয়, মহারাজ তাদের প্রত্যেকের মুখের দিকে একবার তাকান। এক একজনের সঙ্গে চোখাচোখি হবার পর তার ভ্রু কুঁচকে যায়। তখন সেই ব্যক্তি পায়ে পায়ে পিছু হটে আড়ালে চলে যেতে বাধ্য। মহারাজ কখন যে কেন কাকে অপছন্দ করেন তা বোঝা অতি দুষ্কর। একদিন যার প্রতি ভ্রুকুটি করে দূরে পাঠিয়ে দেন, পরদিনই হয়তো সাগ্রহে তাকে কাছে ডেকে নিয়ে কথা শুরু করে দেন। রাজা রাজরাতের ব্যবহারের ব্যাখ্যা কেউ দাবি করে না। কর্নেল সুখদেব ঠাকুর মহারাজের পরামর্শদাতা এবং প্রধান দেহরক্ষী। তিনি এবং একান্ত সচিব রাধারমণ ঘোষ তার নিত্যসঙ্গী। গৃহশিক্ষক শশীভূষণ কিন্তু এখনো স্বেচ্ছায় রাজার কাছে আসার চেষ্টা করেন না। মহারাজ নিজেই কৌতুকের সঙ্গে লক্ষ্য করেছেন যে ওই মানুষটিকে না ডাকলে কখনো দেখা পাওয়া যায় না। ছবি তোলার ব্যাপারে মহারাজ প্রায়ই ওর কাছ থেকে সাহায্য নেন, কিন্তু এর জন্য শশীভূষণ মহারাজের কাছ থেকে কখনো অতিরিক্ত পারিতোষিক নিতে চান না। শশীভূষণের টাকা কড়ির অভাব নেই, হয়তো তার যথেষ্ট পৈতৃক সম্পত্তি আছে। তাহলে কেন তিনি কলকাতার চাকচিক্যময় পরিবেশ ছেড়ে এই জঙ্গলের দেশে শিক্ষকতার কাজ নিয়ে এসেছেন কে জানে। গড়গড়ার নলে মৃদু টান দিতে দিতে বীরচন্দ্র কয়েকবার ভ্রু কুঞ্চিত করে কয়েকজন অনুসরণকারীকে বিদায় দিলেন। তারপর
প্রাসাদ থেকে বার হওয়ার ঠিক আগে সিংহদ্বারের আড়ালে দাঁড়িয়ে একান্ত সচিবকে জিজ্ঞাসা করলেন, ঘোষমশাই, প্রতি বৎসর এই উৎসবের দিনে আমি প্রজাদের পক্ষে মঙ্গলময় কোনো সুবিধার কথা ঘোষণা করি। এবৎসর কি ঘোষণা করব ঠিক করেছ? রাধারমণ ঘোষ মধ্যবয়স্ক এবং মধ্যম আকৃতির মানুষ। তার বেশ বাস অতি সাধারণ। তাকে দেখলে বোঝাই যায় না যে এই রাজ্যে তিনি এক অতি গুরুত্বপূর্ণ পদাধিকারী। তার নাকটি তীক্ষ্ণ নয়, কিন্তু কণ্ঠস্বর অনুনাসিক। তিনি বললেন, আগে হ্যাঁ মহারাজ, একটি ঘোষণার কথা আমি আগেই চিন্তা করে রেখেছি। সেই ঘোষণায় আপনি শুধু ত্রিপুরা রাজ্যেরই গৌরব বর্ধন করবেন না, সারা ভারতেও আপনার সুনাম ছড়িয়ে পড়বে। এই বিষয়টি নিয়ে আমি কর্নেল ঠাকুরের সঙ্গেও আলোচনা করেছি, আর তিনিও আমার সঙ্গে একমত। কর্নেল সুখদেব ঠাকুর সম্মতিসূচক মাথা নাড়লেন। ঘোষণাটি কি? আপনি এখানেই সকলকে জানিয়ে দিন, আজ থেকে এ রাজ্যে সতীদাহ প্রথা রদ করা হলো। এই বর্বর প্রথা হিন্দু সমাজের কলঙ্ক। বীরচন্দ্র চোখ নিচু করে চুপ করে রইলেন। তা দেখে রাধারমণ কর্নেল সুখদেব ঠাকুরের দিকে তাকাতেই কর্নেল বুঝলেন তার কথা বলার সময় এসেছে। মহারাজের দিকে একটু এগিয়ে গিয়ে গলায় উচ্ছ্বাস এনে বললেন, মহারাজ, আপনি কৃতদাস প্রথা রদ করে দিয়ে অশেষ গৌরবের অধিকারী হয়েছেন। রাজপ্রাসাদের কৃতদাসরা মুক্তি পেয়েছে। প্রজারা আপনার নামে ধন্য ধন্য করছে। ভূমি সংস্কারের জন্য আপনি যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। না, এ ঘোষণা করা যাবে না। এই প্রথা রদ করার সময় এখনো আসেনি। এই প্রথা অতি প্রাচীন ও ধর্মীয়। এ রাজ্যে সতীদের কেউ জোর করে না, তারা স্বেচ্ছায় স্বামীর সঙ্গে সহমরণে স্বর্গে যায়। আমার প্রজাদের এই ধর্মীয় বিশ্বাসে আমি আঘাত দিতে পারি না। মহারাজ, ইংরেজ আসার পর বড়লাট উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বেআইনি বলে ডিক্রি জারি করেছেন। তা সেও অনেকদিন হয়ে গেল। সারা ভারত তা মানে। ত্রিপুরা কি পিছিয়ে থাকবে? ভুলে যেও না, আমার ত্রিপুরা ইংরেজ রাজত্বের মধ্যে পড়ে না। সব ম্লেচ্ছ আইন মানতে আমি রাজি নই। মহারাজ, সতীদাহ প্রথাকে ধর্ম পালন বলা চলে না। এ হলো ধর্মের ব্যভিচার। আপনি নিশ্চয়ই রাজা রামমোহনের নাম শুনেছেন। ওসব তর্কের কথা এখন থাক। যুগ যুগ ধরে চলে আসছে যে প্রথা, তা এক কথায় রদ করা যায় না। অনেক চিন্তা ভাবনা করতে হবে, প্রজাদের মনোভাব জানতে হবে। ঘোষমশাই, আমার বাবার আমলে উৎসবের দিনের এই বিশেষ ঘোষণার ব্যাপারটা নিয়ে আগে থেকে অনেক আলাপ আলোচনা করতে হতো। সুললিত ভাষায় সেটি লেখা হতো, তারপর আমার বাবা তা পাঠ করতেন। আর আমি প্রজাদের সম্মুখে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই থামের আড়ালে দাঁড়িয়ে একটা কিছু ঠিক করে নিতে চাইছি। এভাবে কাজ চলে? আমি অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকি। তোমরা আগে থেকে কিছু ঠিক করে রাখতে পারোনি? একটা বিরাট ঘোষণার কথা তো ঠিক হয়েই আছে। আমি নিজে তার বয়ান প্রস্তুত করেছি। লিপিকরকে দিয়ে সুন্দর করে লেখানোর কাজটিও করা হয়েছে। কুমার রাধাকিশোর আপনার উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি পাবেন আজ। মহারাজ বীরচন্দ্রের মুখখানি এতক্ষণ ব্যক্তিত্ব ও গাম্ভীর্যে টসটস করছিল। এবার যেন সেই মুখে এসে পড়ল শিশুর চাঞ্চল্য। তিনি হাতের ইঙ্গিতে পেছনের পারিষদদের, এমনকি হুঁকো বরাদরকেও দূরে সরে যেতে বললেন। তারপর খানিকটা ভয়ার্ত ফিসফিস স্বরে বললেন, ওই ঘোষণাটি আমি এবছর স্থগিত রাখতে চাই। সামনের বারে দেখা যাবে। রাধারমণ এমন কথা শুনে খুবই বিস্মিত হলেন নিশ্চয়ই, কিন্তু তার মুখে কোনো রেখা ফুটল না। কর্নেল সুখদেব ঠাকুরের সারা মুখখানি চমকিত। তার ফল ভালো হবে না মহারাজ। বীরচন্দ্র নিজের কর্মচারীর কাছে খানিকটা যেন অনুনয় করেই বললেন, কেন? 1 বছর দেরি হলে কি এমন ক্ষতি হবে? আমার স্বাস্থ্য ভালো আছে, আমি হঠাৎ করে মরেও যাচ্ছি না। মহারাজ, মহারাজ, আপনি শতায়ু হন।
আমরা সকলেই তাই চাই। কিন্তু কুমার রাধাকিশোরের কত বয়স হলো তা আপনি খেয়াল করেছেন কি? তিনি যুবক হয়েছেন অনেক দিন আগে। কুমার ধীর স্থির, দায়িত্বশীল। আপনি গান বাজনা, ছবি আঁকা, ফটোগ্রাফি নিয়ে নিরত থাকেন। এখন কুমারের হাতে রাজকার্যের কিছু দায়িত্ব দিলে রাজ্যেরই মঙ্গল হবে মহারাজ। দাও না কিছু কিছু দায়িত্ব, খাজনা আদায়ের ভার দাও, স্কুল খোলার ভার দাও। তার আগে পদাধিকার দেওয়াটা বিশেষ জরুরি মহারাজ। মহারাজ, আপনি কি যুবরাজ পদ দেবার ব্যাপারে আপনার মন বদল করেছেন? না না, তেমন কথা তো বলিনি। কুমারের যোগ্যতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলছি ঘোষণাটা বিলম্বিত হোক। তাতে শুধু কুমার নন, আরো অনেকে নিরাশ হবেন। সবাই ধরেই নিয়েছে যে আজই কুমারের যৌবরাজ্যের ঘোষণা হবে। তাই সবাইকে জানিয়ে দিয়েছ বুঝি? মাত্র 3 জন ব্যক্তি ছাড়া আর কোনো কাকপক্ষীকেও আমি জানাইনি মহারাজ। তবু লোকে জেনে যায়। গত 2 বছর আপনি এই উৎসবের দিনে এখানে উপস্থিত থাকতে পারেননি, কার্শিয়াংয়ে ছিলেন। এবার রাধারমন, গতবার কার্শিয়াং গিয়েছিলাম, তার আগের বার ঢাকা শহরে যেতে হয়েছিল জরুরি কাজে। এবারে আরো বড় আকারে উৎসব হচ্ছে। আপনি স্বয়ং প্রজাদের মাঝখানে গিয়ে দাঁড়াবেন। সকলেরই ধারণা কুমার রাধাকিশোরকে আপনি এবারেই তার প্রাপ্য সম্মান দেবেন। কুমার রাধাকিশোর আপনার বংশের আরো মুখোজ্জ্বল করবেন, তাতে কোনো সন্দেহ নেই মহারাজ। এই বছর যদি ঘোষণা স্থগিত রাখি, তাহলে কুমার কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে নাকি? স্বয়ং কুমার তা করবেন না মহারাজ। কুমার অতিশয় নম্র, আপনাকে ভক্তি শ্রদ্ধা করেন। কিন্তু কুমারের অনুরাগীরা হঠাৎ ফুঁসে উঠলে আশ্চর্যের কিছুই নেই মহারাজ। ইতিমধ্যেই খুব জনপ্রিয় সে। হ্যাঁ, কিন্তু ঘোষমশাই, তুমি তো জানো যে মহাদেবী ভানুমতিরও যথেষ্ট লোকবল আছে। তার বাপের বাড়ির লোকজনেরা যথেষ্ট শক্তি ধরে। মহাদেবী তার সন্তানের জন্য সিংহাসনের দাবি ছাড়েননি। সমরেন্দ্রর সাঙ্গপাঙ্গরা যদি মণিপুরীদের উস্কানি দেয়, তাহলে হঠাৎ আগুন জ্বলে উঠতে পারে। এ বিষয়ে যা বলার এবার আপনি বলুন কর্নেল। মহারাজ, এই ব্যাপার নিয়ে আমরাও চিন্তা করছি, খবরাখবরও নিয়েছি। কুমার সমরেন্দ্রর পক্ষের লোকদের মধ্যে গুপ্তচর লাগানো হয়েছে। নিশ্চিত করে বলতে পারি কুমার সমরেন্দ্র কিংবা তার পক্ষের লোকরা সেরকম ভাবে তৈরি নয়। তাদের মধ্যে ক্ষোভ আছে বটে, বড় রানীর ছেলেই সিংহাসনের ন্যায্য অধিকারী, এরকম কথা তাঁরা প্রচার করছেন। কিন্তু বিদ্রোহ ঘটাবার মতন সমর্থক তাদের নেই। মহারাজ, কুমার রাধাকিশোরকে যুবরাজ হিসেবে ঘোষণা করে তার হাতে পুলিশ বাহিনী দিলে কেউ আর তার বিরুদ্ধতা করতে সাহস পাবে না। কুমার সমরেন্দ্রের উচ্চাভিলাষ অঙ্কুরেই নষ্ট করা দরকার, নইলে গোলযোগ শুরু হবে। মামলা মোকদ্দমায় জেরবার হতে হবে, তাতে এ রাজ্যেরই কিন্তু ক্ষতি। কথাগুলো শুনতে শুনতে মহারাজ হঠাৎ চোখ পাকিয়ে বিকট মুখভঙ্গি করে দেহরক্ষী কর্নেল সুখদেবকে বললেন, তুই রাধা কিশোরের কাছ থেকে অনেক টাকা খেয়েছিস, তাই না? আমার কাছে তার হয়ে দালালি করছিস। আমি বেঁচে আছি, এর মধ্যেই কাল নেমির লঙ্কা ভাগ শুরু হয়ে গেছে। সত্য সব হারামজাদার পাল। মহারাজ এবার সচিবের দিকে চাইলেন। রাধারমন সোজাসুজি তাকিয়াছেন। এখনো তার মুখ ভাবলেশীন। তার এরকম ঠান্ডা স্বভাবের জন্য মহারাজ তার উপর কখনো উষ্মা প্রকাশ করতে পারেন না। এবার তিনি সিংহদ্বারের দিকে পা বাড়ালেন। তার অন্তরের এক ধরনের অসহায়তা ও তার জন্য রাগ টকবক করছিল। কিন্তু বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে হঠাৎই আবার তার মেজাজ প্রশান্ত হল। নির্মল আকাশে ফুটে আছে দশমীর চাঁদ, তার থেকে যেন ফুলের রেণুর মতন ঝরে পড়ছে জ্যোৎস্না। মহারাজের মনে হল ওই চাঁদ যেন জীবন্ত। পুরাণ কাহিনীতে চন্দ্রদেবতা একজন পুরুষ এবং দুর্বল ক্ষয়রোগী, কিন্তু মহারাজের তা মনে পড়ল না। তিনি দেখলেন এক হাস্যময় নারীর মুখ, যেন স্বর্গলোক থেকে
তার দিকেই চেয়ে আছে। এখনই যদি ওই চাঁদের একখানা ফটোগ্রাফ তোলা যায়, তাহলে সেই নারীর মুখ নিশ্চিত ফুটে উঠবে। মহারাজকে দেখা মাত্র সহস্র কণ্ঠ একসঙ্গে জয়ধ্বনি দেবে। জ্বলে উঠল অনেক রং মশাল। মহারাজ সেসব দিকে মনও দিলেন না। বারবার চাঁদের দিকে দৃষ্টিপাত করতে করতে তিনি সোজা হেঁটে গিয়ে উঠে দাঁড়ালেন মঞ্চে। অজস্র ফুল দিয়ে সাজানো হয়েছে মঞ্চটি। 7খানা পেট্রোম্যাক্স জ্বালিয়ে স্থানটি দিনের আলোর মতন আলোকিত। জয়ধ্বনির তখনও বিরাম নেই। মহারাজ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যেন কিছুই শুনতে পাচ্ছেন না। এবার একবার উপরের দিকে তাকিয়ে তার মনে হল সহাস্য চাঁদ যেন আকাশ ছেড়ে নেমে এসেছে অনেকখানি নিচে, একটু একটু দুলছে। এত মানুষের কোলাহল অগ্রাহ্য করে মহারাজ তার সচিবের দিকে ফিরে বললেন, ঘোষমশাই, বলো তো এই পথটি কার রচনা? ও হে বিনোদ রায়, ধীরে যাও হে। যখন তখন যে মহারাজের এরকম ভাবান্তর হয় তা রাধারমণ বেশ ভালোই জানেন। ক্ষণমাত্র চিন্তা করে তিনি উত্তর দিলেন, মনে হয় যেন ভারতচন্দ্র। পরের পথটি মনে আছে? বলো। আধরে মধুর হাসি, বাঁশিটি বাজাও হে, নবজলধর তনুশিখি পুচ্ছ, শত্রুধনুপিত ধরা, বিজুলিতে ময়ূরে নাচাও হে। আরো বলো। আগে সব তো মনে নেই। আচ্ছা, দেখি চেষ্টা করে। নয়নে চকর মোর, দেখিয়া হয়েছে ভোর, মুখ সুধাকর হাসি, সুধায় বাঁচাও হে। মুখ সুধাকর, সুধাকর। দেখো দেখো, আকাশ পানে একবার চেয়ে দেখো। শিখি পুচ্ছ তো ময়ূরের পাখা, তাই না? চকর মানে কি গো? আগে চকর হচ্ছে একরকম পাখি, রাত্রিরে ওড়ে। এদিকে মহারাজ যখন কাব্য নিয়ে মশগুল, তখনই জয়ধ্বনি শেষ করে বিভিন্ন উপজাতীয় নেতারা নিয়ে আসছে উপহার ও উপঢৌকন। মহারাজ আলোচনা থামালেন। তিনি বিভিন্ন দলপতির সঙ্গে সৌজন্য বিনিময়ও করছেন দু একটা কথা বলে, কিন্তু বোঝা যায় তার যেন ঠিক মন নেই। উপহারগুলির দিকে তিনি চেয়েও দেখছেন না। মহারাজ এমনিতে বেশ লোভী ও ভোগী, কিন্তু কখনো কখনো হঠাৎ উদাসীন হয়ে যান। এক একজন দলপতি নেমে যাচ্ছে, আর একজন উঠছে। এরই এক ফাঁকে মহারাজ রাধারমণকে আবার জিজ্ঞেস করলেন, চাতক আর চকর কি একই পাখি? আগে না, না মহারাজ। চাতক পান করে বৃষ্টির জল, আর চকর শুধু জ্যোৎস্না পান করেই তৃপ্তি পায়। শুধু জ্যোৎস্না পান করে? বাবা বাবা, আমার রাজ্যে এই পাখি আছে? একবার দেখাতে পারবে? আমি নিজেও কখনো দেখিনি মহারাজ। এখানেও পাখি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমার রাজ্যে নেই? খোঁজ নিয়েছ কখনো? শুধু মানুষের খোঁজ নিলেই হবে? ত্রিপুরায় কত রকম পাখি আছে তার একটা তালিকা বানাও। আমি কাল পরশুর মধ্যেই চাই। চকরও নিশ্চয়ই পাওয়াই যাবে। আমি যতদূর জানি। চুপ! তোর কোনো কথা শুনতে চাই না। মহারাজ, উপহার পর্ব শেষ হয়েছে, এবার তাহলে। মহারাজ যেন কথাটা শুনতেই পাননি। এমন ভাব করে সুখদেব ঠাকুরকে বললেন, কি বলবি বলছিলি বল, জলদি বলে ফেল। আমি যতদূর জানি চকর নামে কোনো পাখি বাস্তবে নেই, আছে শুধু কবি কল্পনায়। গাধা! কবিরা চোখে না দেখলে কল্পনা করে কিভাবে? গাঁজায় দম দিয়ে কল্পনা করে। নিশ্চয়ই এই পাখি কোথাও না কোথাও আছে। সুখদেবের প্রতি মহারাজের রাগ আরো বেড়ে যাবে এই আশঙ্কা করে রাধারমণ তাড়াতাড়ি বললেন, আপনি ঠিকই বলেছেন মহারাজ, উনি জানেন না।
নিশ্চয়ই চকর পাখি কোথাও না কোথাও আছে। বৃন্দাবনে নিশ্চয়ই দেখা পাওয়া যায়। তবে বৃন্দাবনে লোক পাঠিয়ে এক জোড়া ওই পাখি আনাবার ব্যবস্থা করো। আমার ত্রিপুরায় জ্যোৎস্নার অভাব নেই, এখানে ভালোই খেয়ে পড়ে বাঁচবে। ঘোষমশাই, ভারতচন্দ্রের কাব্যগুলির কোনো কেতাব আছে তোমার কাছে? আমার কাছে তো নেই। বাল্যকালে পড়েছি, কলকাতার দোকানে অবশ্যই পাওয়া যায়, বিদ্যাসাগর মশাইয়ের দোকানে। সবই তোমার কলকাতায়, কেন আগরতলায় ভালো বইয়ের দোকান খুলতে পারো না? কালী দোকান খোলার ব্যবস্থা করো, আর আমাকে খান কতক পদাবলী কাব্য আনিয়ে দিও। অবশ্যই দেব মহারাজ। এবার তাহলে ঘোষণাপত্রটি। আহা, বললাম তো ওটা আগামী বৎসরের জন্য মুলতুবি রাখো। সবাই অপেক্ষা করছে মহারাজ। পলিটিক্যাল এজেন্ট মহোদয়ও এরকম ইচ্ছা প্রকাশ করেছেন। যুবরাজের নিষ্পত্তি না হলে রাজ্যে অশান্তি দেখা দেবে যে মহারাজ। আবারও রাধারমণের কথা এড়াবার অজুহাতে মহারাজ কর্নেল সুখদেব ঠাকুরের দিকে ফিরে বিরক্তি নিয়ে বললেন, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমার দরকার নেই, দূর হয়ে যায় এখান থেকে। 7 দিন আমার সামনে আসবি না, গাধাস্য গাধা। বৃন্দাবনে চকর পক্ষী পাওয়া যায় তাও জানে না। যথাজ্ঞা মহারাজ। সুখদেব ঠাকুর যুক্ত হাতে মহারাজকে প্রণাম করে মঞ্চ থেকে নেমে যাবার পর রাধারমণ রৌপ্য দণ্ডে মোড়া ঘোষণাপত্রটি মহারাজের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি এটা পাঠ করুন মহারাজ। মহারাজ দেখলেন যাত্রাপালা দেখার উৎগ্রীব ভঙ্গিতে সমস্ত প্রজাবৃন্দ তাকিয়ে আছে এই মঞ্চের দিকে। সবাই নিঃশব্দ। অদূরেই রয়েছে কুমার রাধাকিশোর ও তাঁর 2 ভাই। রাজধানীর ক্ষমতাশালী ঠাকুর সম্প্রদায়ের বেশ কিছু মানুষ রয়েছে রাধাকিশোরের কাছাকাছি, অর্থাৎ ওরা ওই কুমারীর সমর্থক। কিশোর সমরেন্দ্রও দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে। তাকে ঘিরে রয়েছে মণিপুরীরা। পাহাড় জঙ্গল থেকে এসেছে যে সমস্ত মানুষ, তারা কি কার সমর্থক কে জানে। শীতকালের জলাশয়ে স্নান করতে নামার আগে বালকের যেমন অনিচ্ছা থাকে, সেই ভঙ্গিতে মহারাজ বললেন, ঠিক আছে ঘোষমশাই, তুমি পড়ে শুনিয়ে দাও। সে কি মহারাজ, এমন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রজারা আপনার সকণ্ঠে শুনতে চায়। ওই একই কথা, তুমি শোনালেও যা, আমি শোনালেও তা। মহারাজ আমার পাঠ করাটা ভালো দেখায় না। মন্ত্রীমশাই অসুস্থ বলে আসতে পারেননি, তাহলে অন্তত দেওয়ান মশাইকে ডেকে আনা হোক। তুমি পড়তে চাও তো পড়ো, না হলে দরকার নেই। আমার ক্ষুধা লেগেছে, আমি এবার খেতে যাব। অগত্যা রাধারমণী পাঠ শুরু করলেন। চন্দ্রবংশীয় ত্রিপুরেশ্বর শ্রী 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 বীরচন্দ্র মাণিক্য বাহাদুর মহারাজের আদেশ ক্রমে মহারাজ বীরচন্দ্রের বুকের মধ্যে দুরু দুরু শব্দ হতে লাগল। অচিরেই এই সংবাদ অন্তঃপুরে মহারানী ভানুমতির কাছে পৌঁছে যাবে। ভানুমতি নিশ্চিত ধরে নিয়েছিলেন যে মহারাজ এত তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কত আঘাত পাবেন তিনি। বাল্যকালের খেলার সঙ্গিনী ভানুমতি। এই জন্যই ভানুমতি মহারাজের পাশে থাকার জন্য জেদ ধরেছিলেন। ভানুমতির মুখের দিকে চেয়ে বীরচন্দ্র এমন ঘোষণা কিছুতেই করতে পারতেন না। রাজকার্যে স্নেহ ভালোবাসার দাম থাকে না। রাধাকিশোরকে ভবিষ্যৎ উত্তরাধিকারী নির্বাচন করা কি ঠিক হল? বয়োজ্যেষ্ঠ হলেই যে সিংহাসনের উপযুক্ত হবে তার কি মানে আছে? তিনি নিজেই কি তাঁর 2 দাদা চক্রধ্বজ আর নীলকান্তকে বঞ্চিত করে এই রাজ্যের শাসনভার নেননি? ভানুমতিকে এখন তিনি কি সান্ত্বনা দেবেন? ভানুমতির মনে বিদ্বেষ বজায় রেখে এ রাজ্যের শান্তি রক্ষা করাও কি সম্ভব?
কিন্তু পাশার দান পড়ে গেছে, আর কোনো উপায় নেই। ঘোষণা শেষ হওয়া মাত্রই তুমুল হর্ষধ্বনিতে বাতাস কেঁপে উঠল। মহারাজের ভ্রু দুটি কুঁচকে উঠল। তিনি এখনো আপত্তিসূচক মাথা নাড়ছেন। এর মধ্যেই তার খেয়াল হল যে প্রজারা তার বিরূপ মুখভঙ্গি বুঝে ফেলতে পারে। তাই তিনি হুঁকো বরাদরকে কাছে ডেকে গড়গড়ার নল ঠোঁটে লাগিয়ে ধূমপান করতে লাগলেন। এত জয়ধ্বনি শুনতেও তার ভালো লাগছে না। হঠাৎ তার শীত লাগছে, খুব ঠান্ডা, যেন কেউ কোথাও নেই। আদিম পৃথিবীতে তিনি একা দাঁড়িয়ে আছেন। শব্দ তরঙ্গ বাতাসের তরঙ্গে রূপান্তরিত হয়ে তার শরীরে ধাক্কা দিচ্ছে। মুখ থেকে নল সরিয়ে তিনি অসহায়ভাবে বললেন, ঘোষমশাই, ক্ষুধায় যে আমার পেট জ্বলে যাচ্ছে, আর কতক্ষণ? এবার আহারে বসার পালা। রাধারমণ সকলকে পথ ছেড়ে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন। মঞ্চ থেকে সদল বলে নেমে এলেন মহারাজ। এক জায়গায় গোল করে অনেকগুলি আসন পাতা হয়েছে, মাঝখানে জ্বলছে গোটা চারেক মশাল। সমস্ত উপজাতীয় নেতারা এখানেই মহারাজের সঙ্গে বসবেন। পট্টবসনে সজ্জিত হলেও মহারাজের কোমরে ঝুলছে তার বংশের বিখ্যাত তলোয়ার। সেটার কথা মনে ছিল না। বসতে গিয়ে সে তলোয়ারের হাতলের খোঁচা লাগলো তার কোমরে। যন্ত্রণায় কোকিয়ে উঠতে গিয়েও কোনো রকমে সামলে নিলেন তিনি। একজন পরিচারক এসে মহারাজের সামনে একটি বৃহৎ রূপোর থালা পেতে দিতেই মহারাজ রক্তচক্ষে বললেন, এটা আবার কি? সরিয়ে নিয়ে যা। এই প্রত্যাখ্যান অনুষ্ঠানের অঙ্গ। প্রতিবারেই মহারাজকে প্রথমে রূপোর থালা দেওয়া হয়। মহারাজ সরিয়ে নিয়ে যেতে বলেন। এই ক্ষুদ্র দৃশ্যটি আসলে অভিনয়। প্রজারা দেখতে পায় যে প্রতিদিন রূপোর থালায় অন্ন গ্রহণে অভ্যস্ত মহারাজ আজ সকলের সঙ্গে সমান হয়ে কলা পাতায় খিচুড়ি খাবেন। মেজাজ খিচড়ে আছে বলে মহারাজ এই অভিনয় একটু বাড়াবাড়ি করে ফেললেন। মুখে বারণ করার পরেও তিনি বাঁ হাতে সজোরে ধাক্কা দিলেন পরিচারকটিকে। সে উল্টে পড়ে গেল। সমস্ত দলপতিদের খাদ্য পরিবেশন করা হয়ে গেলে মহারাজ প্রথম গ্রাস মুখে তুললেন। অন্যান্য বছর তিনি দলপতিদের সঙ্গে গল্পগুজব করেন। আজ তার সেদিকে মন নেই। 2-3 গ্রাস খেয়ে তিনি থেমে গেলেন। খানিক আগেই তিনি প্রবল ক্ষুধা বোধ করছিলেন। এখন অনুভব করলেন যে আসলে তার আহারে রুচি নেই। খিচুড়ি তিনি বেশ পছন্দই করেন, রন্ধনও বেশ সুস্বাদু হয়েছে, কিন্তু মহারাজের আহারের ইচ্ছে চলে গেছে। তিনি পাত্র ত্যাগ করে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। সচরাচর তিনি সৌজন্যের ধার ধারেন না, কিন্তু আজ একটা বিশেষ দিন। তিনি খাওয়া বন্ধ করতেই অন্য সবাই হাত গুটিয়ে নিয়েছে। এবার মহারাজ কাষ্ঠ হাসি দিয়ে বললেন, খাও হে, তোমরা সবাই পেট পুড়ে খাও, তোফা রান্না হয়েছে। হুঁকো বরাদরকে ডেকে তিনি সেই অবস্থাতেই ধূমপান করতে লাগলেন। আবার 5 মিনিটের বেশি মহারাজ ধূমপান ছাড়া থাকতে পারেন না, তা সবাই জানে। সুতরাং এটা কারোর অস্বাভাবিক মনে হল না। আহার পর্ব শেষ হতেই মহারাজ প্রাসাদের দিকে ফিরতে শুরু করলেন। আবার থমকে দাঁড়িয়ে পড়লেন কিছু দূর গিয়েই। সাংঘাতিক ভুল হয়ে যাচ্ছিল। প্রাসাদে এখন তিনি কোন রানীর কক্ষে যাবেন? মহারানী ভানুমতির কাছে যাওয়ার
প্রশ্নই ওঠে না। এ রাতে অন্য রানীর শয্যায় গিয়ে ভানুমতির দুঃখ আরো বাড়িয়ে দিতেও চান না তিনি। রাধারমণের দিকে ফিরে তিনি বললেন, আমি বাগান ঘরে যাব। কাশেম আলী, ভোলা চক্রবর্তী, যদুভট্ট, নিসার হোসেনদের ডেকে পাঠাও। সারা রাত গান বাজনা হবে, আর কেউ যেন সেখানে আমাকে বিরক্ত না করে। মহারাজ বীর চন্দ্রমাণিক্য মহারানী ভানুমতির সন্তানকে বঞ্চিত করেছেন বলে সে রাতে আর অন্দরে ফিরলেন না। আদরের ভানুর কাছে 3 সত্যি করেও কথা রাখলেন না। এই অপ্রিয় পরিস্থিতি ভুলতে তিনি গানের আসরে গিয়ে বসলেন। কিন্তু রানী ভানুমতি, তিনি কি করবেন এবার? এরপর কি ঘটবে আজকের রাতে? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা। মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রাধারমণ সৌনক সান্যাল, শশীভূষণ রূপন দাশগুপ্ত, ভরত দেবজিৎ মুখার্জি, ভানুমতি সমৃদ্ধি গুহ, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মনুমোহিনী প্রিয়াঙ্কা দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন।